নমস্কার সবাইকে। আমার বলতে চাই প্ল্যাটফর্মে সুস্বাগতম। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও চাইলেই শুনবেন। প্রতিদিন রাত 8টায় নতুন নতুন বিষয়ে ভিডিও আপলোড করা হবে। আমার এই নতুন পথ চলায় চাইলেই আপনারা সঙ্গী হতে পারেন। প্রসঙ্গে আসা যাক। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বউ শাশুড়ির সম্পর্ক। একাল বলেন সেকাল বলেন, প্রায় সর্বকালেই এটি একটি অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। বহুজনকে আমি এ বিষয়ে বহু মত দিতে দেখেছি, কিন্তু আমি মনে করি এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বউ শাশুড়ি কী ভাবছেন সেটি। আমি আমার পরিচিত অনেক বউকে বলতে শুনেছি, যা দরজাল শাশুড়ি, এনার সাথে সম্পর্ক করা কোনোভাবেই সম্ভব না। বাপরে বাপ, ওনার উপর কিচ্ছু বলা যায় না, ওনার মুখের উপর উনি যা বলেন সেটাই, উনিই যেন সর্বময় কর্ত্রী। বাপরে বাপ, আমার পক্ষে সম্ভব না। তবে আবার এটাও তারা বলেন যে আমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ। এবার আসি শাশুড়িদের কথায়। শাশুড়ি মায়েদের বলতে শুনেছি, এত সোনার টুকরা ছেলে আমার, চাঁদের মতো, রাজপুত্রের মতো ছেলেটাকে আমি কি বিয়ে করেছি। বউ নিয়ে আমি মোটেও খুশি না, মনের মতো বউ পেলাম না আমি। এও বলেন যে এই বউটাকে একটা কথাও আমি শোনাতে পারি না, সারা দিন মোবাইল বাপের বাড়ি নিয়ে পড়ে থাকে। এহেন নানা অভিযোগ। বউ যেমন করেন শাশুড়িও তেমন করেন। এটা চলছে, চলবে। আমি আমার বাস্তব জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করব। আমি যেদিন বউ হয়ে শ্বশুরবাড়িতে এলাম, আমার মনে নতুন স্বপ্ন, একটা অভূতপূর্ব শিহরণ, সেই সাথে মনে মনে একটা সংকল্প যে এই পরিবারটাকে আমি একেবারে আপন করে নিব। শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো দেখব। ভাই বোন রূপে যে আমি দেবর ননদকে পেয়েছি, ওদের সমস্ত আবদার, ওদের সব কিছু আমি পূরণ করব। এই মনোভাব নিয়ে আমি শুরু করলাম। কদিন যেতে না যেতেই আমি খেয়াল করলাম, আমি যেভাবে ভেবেছি বিষয়টা ঠিক সেরকম না, একটু আলাদা। এটা যেন একটা ভিন্ন জগৎ। আমি আবিষ্কার করলাম যে এখানে সবাই আমাকে ঠিক আপনজন ভাবছে না, কেমন একটা প্রতিদ্বন্দ্বী ভাবছে। একটা কোনো ভুল করলাম কাজ করতে গিয়ে, দেখলাম যে সেটাকে তারা ভালোবেসে শুধরে না দিয়ে সেটা তারা আমাকে অপমান করছে, আমাকে আমি যে অক্ষম সেটা বোঝানোর চেষ্টা করছে। দুই একজন ছাড়া প্রায় সকলেই এমনটা করছিল আমার সাথে। আমি একটা হোঁচট খেলাম। আমি যে মনোভাব নিয়ে এসেছিলাম নতুন সংসারে, আমি মনে হলো যে আমার মন ভেঙে যাচ্ছে। সারাদিন আমার এভাবে কাটতো কষ্ট নিয়ে একটা বুকে। আমি অপেক্ষা করে থাকতাম কখন আমার স্বামী আসবে, আমি ওনার সাথে একটু কথা বলবো, তারপর আমার মন শান্ত হবে। এভাবে চলতে থাকলো এবং একটা সময় আবিষ্কার করলাম আমার ভেতরটাও কেমন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। আমিও যেন শত্রু ভাবছি সবাইকে। সময়ের পরিক্রমায় আমি মা হলাম, আমার দুটো সন্তান হলো, ওরা পড়াশোনা শুরু করলো। আমি সারা দিন আমার নিজের কাজ, আমার ছেলে মেয়েদের মানুষ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ওরাই যেন আমার দুনিয়া, ওরাই যেন আমার ভুবন, এভাবে আমার কাটতে লাগলো। একদিন একটা বিশেষ ঘটনা ঘটলো। আমি আমার বেশ ভেতরটা কীরকম নড়ে উঠলো সেই ঘটনাটা দেখে। তো যাই হোক, রাতের বেলা আমি যখন ঘুমাতে গেলাম, বিছানায় শুয়ে শুয়ে সেই ঘটনাটা নিয়েই ভাবছিলাম। আমার মনে হলো, আমার মনে একটা কেমন ভয় মিশ্রিত প্রশ্ন আসলো কয়েকটা, যে এই যে সারাটা দিন আমি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করার পিছনে দিচ্ছি, ওদের পিছনেই পড়ে যাচ্ছি, আমার সব কিছু আমি ওদেরকে দিচ্ছি। ওরা যখন বড় হবে, ওরা কি সেই সময়ে আমার এই অবদানগুলো ঠিক এভাবে মনে রাখবে, বা ওরা কি কখনো আমার থেকে খুব দূরে সরে যাবে? একটু কেমন যেন অজানা আতঙ্ক আমাকে ঘিরে ধরলো। আমি আমার নিজেকে আমার শাশুড়ির জায়গায় বসালাম। সেখানে বসিয়ে আমি চিন্তা করলাম যে কত ত্যাগ তিতিক্ষা, কত কষ্ট
সহ্য করে উনি এই 6 ছেলে মেয়েকে মানুষ করেছেন। অনেক মূল্য চোকাতে হয়েছে এই জন্য ওনাকে। আজকে ওনার 6 ছেলে মেয়ে প্রত্যেকেই তার নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত, সবাই ভালো আছেন। তো আমি মনে করি আমার শাশুড়ি একজন সফল মা। তো উনি মা হিসেবে যদি সফল হয়ে থাকেন, আজকে দাঁড়িয়ে উনি ওনার ছেলে মেয়েদের উপর কর্তৃত্ব করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। আর সেটা যদি একটু বেশি মাত্রায় হয়, অসুবিধে কোথায়? ওনার তো পূর্ণ অধিকার আছে সেটা করার। আমার মনে হলো যে ওনার সমস্ত কিছু, ওনার রাগ, ওনার এই কর্তৃত্ব বা ওনার যে কোনো কিছু, সব কিছুকে আমার খুব যৌক্তিক মনে হলো। পক্ষান্তরে নিজেকে মনে হলো আমি অপরাধী, আমরা অপরাধী, আমরা ওনার সবটুকু প্রাপ্য দিতে পারছি না। হু হু করে উঠলো বুকের ভেতরটা। সে রাতে আমি ঘুমোইনি। আমার মনে আছে যে সে রাতে আমি কেঁদেও ছিলাম। পরের দিন সকালবেলা আমি শাশুড়ির কাছে গেলাম, গিয়ে আমি ওনার পায়ে ধরে ক্ষমা চাইলাম। আমি বললাম যে মা, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমার কোনো কথায় কোনো আচরণে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। উনি বেশ অবাক হলেন, আমার কাছে জানতে চাইলেন এমন করছো কেন তুমি? আমি বললাম মা, সেটা আপনাকে জানতে হবে না, আপনি শুধু আমাকে ক্ষমা করে দেন প্লিজ মা, আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেন। উনি আমাকে তুলে ওনার পাশে বসালেন, মাথায় হাত রাখলেন। ব্যাস, ওই দিন আমি অনুভব করলাম আমাদের শাশুড়ি বৌমার মধ্যে যে সম্পর্কের সুতোটা, সেদিন এই সুতোটা জুড়ে গিয়েছিল। এরপরে বহুবার মতবিরোধ হয়েছে, হয়তো বাকবিতণ্ডাও হয়েছে, কিন্তু ওই যে সেদিন সেই সুতোটা জুড়ে গিয়েছিল, সেটি আর কখনো আলগা হয়নি। আমি তখন সেদিন থেকে আমার শাশুড়িকে পরম আপনজন ভাবতে শুরু করলাম। উনি যে মায়ের আসনে বসাতে সেদিন আমি সক্ষম হয়েছিলাম। এজন্য আমি বৌমাদের বলছি, এই যে আজকে আপনারা যে স্বামী পেয়েছেন, সংসার পেয়েছেন, এর পিছনে যেই মানুষটির হাত, সেই হাতকে শত্রু ভাবলে আমরা বোকামি করব। সেই মানুষটাই আমাদের পরম আপনজন। যদি আমরা এটা বুঝতে ব্যর্থ হই, তাহলে আজকে আমাদের থেকে যে কষ্ট আমাদের শ্বশুর শাশুড়ি পাবেন, একদিন আমি যখন শাশুড়ি হব, সেই কষ্ট দ্বিগুণ হয়ে ফেরত আসবে। আমাদের সোনার টুকরা যে ছেলে মেয়েদের পিছনে আমরা সারাদিন দিচ্ছি, ওদের থেকে ফেরত আসবে। তাই আজকেই আমাদের সাবধান হওয়া খুব জরুরি। আমি শাশুড়ি মায়েদের বলছি, আমরা শাশুড়ি মায়েরা যদি বৌমাদের নিজের মেয়ে ভাবতে পারি, তাহলে কিন্তু আর কোনো বিপত্তিই থাকে না। আমরা যদি আমাদের বৌমাদের আপন করে নিতে পারি, তাহলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কারণ আমরা তো অভিজ্ঞ, আমরা শাশুড়ি মায়েরা এই জীবনটা পার করে এসেছি। হয়তো এর থেকেও অনেক বেশি কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে আমাদের শাশুড়ি মায়েদের থেকে। তো আমরা তো জানি সবটা। যে কষ্ট আমরা সয়েছি, সেটি কেন আমরা আমাদের ছেলের বউকে দিব? কেন সেই দিনগুলোর আবার পুনরাবৃত্তি ঘটাবো? শাশুড়ি মা, আমরা তো মা হয়ে আমরা যদি আমাদের ছেলের বউদের আগলে রাখি, আর কোনো বিপত্তি থাকে না। আমাদের ছেলেটা শান্তিতে ঘরে ফিরে সুখে দিন কাটাতে পারে, সারাদিনের পরিশ্রম ভুলে আবার নতুন দিনের স্বপ্ন দেখতে পারে। শাশুড়ি বউ মা মেয়ের সম্পর্কে গড়ে উঠুক, এবং আমাদের প্রতিটা সংসার হয়ে উঠুক সুখের ও শান্তির নীড়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আগামীকাল রাত ৮টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।